ডক্টর সিপ্তে আলীর কাছে আসা সকলেই কোনো না কোনো সামাজিক কাজের সাথে জড়িত। কেউ আগে থেকে এই কাজের সাথে সংযুক্ত, কেউ বা তার কাছে আসার পর থেকে শুরু করেছে এমন। তার সঙ্গে প্রথম সাক্ষাতের পর ফুরকান এই বিষয়টি খোলাসা করে সালারের কাছে। তার কাছে আসা বেশিরভাগ মানুষই কোয়ালিফাইড, বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। আমিও কাকতালীয়ভাবে তার কাছে আসা শুরু করি। লন্ডনে একবার তার লেকচার শোনার সুযোগ হয়েছিল। পাকিস্তানে আসার পর এক বন্ধুর মাধ্যমে দেখা করার সুযোগ পাই। তখন থেকে তার কাছে আসা যাওয়া এবং আমি অনুভব করি জীবন সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি আগের চেয়ে এখন অনেক বেশি স্পষ্ট ও স্থির। মানসিকভাবেও আগের তুলনায় শক্ত হয়ে উঠেছি। তুমি প্রজেক্টের ব্যাপারে জিজ্ঞেস করেছিলে। এই প্রজেক্টে ডক্টর সিপ্তে আলীর কাছে আসা এইসব মানুষজন আমাকে অনেক সাহায্য করেছে, অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছে। এ ধরনের প্রজেক্টে কাজ করা মানুষ আমি একা নই, এখানে সবাই। এইসব কাজে আমরা একে অন্যের সাহায্য করি। সাহায্যের ধরন ভিন্ন, কিন্তু লক্ষণ একটাই, আমরা দেশকে বদলাতে চাই। ফুরকানের শেষ বাক্যে সালার তার দিকে অদ্ভুত চোখে তাকালো। এটা অত সহজ না। আমরা জানি এটা সহজ না। এটাও জানি এইসবের বাস্তব প্রতিফলন আমাদের জীবনদশায় ঘটবে না, কিন্তু আমরা এমন একটা ভিত্তি স্থাপন করে রেখে যেতে চাই যার ওপর আমাদের সন্তান এবং পরবর্তী প্রজন্ম বেড়ে উঠবে, যাতে ওদের অন্ধকারের প্রতিনিয়ত ধাক্কা খেতে না হয়। এতে অন্তত মৃত্যুর সময় মনে হবে না আমরা শুধু দর্শকের মতো জীবন কাটিয়েছি। অন্য অনেকের মতো আমরাও কেবল সমালোচনা করে গেছি, খারাপের দিকে আঙুল তুলেছি, ইসলামকে শুধু মসজিদের গণ্ডিতে সীমাবদ্ধ করে রেখে বসেছিলাম। নিজেদের এবং অন্যদের জীবনে কোনো পরিবর্তন আনার চেষ্টা করিনি। সালার অবাক হয়ে ফুরকানের কথা শোনে। ইমামা হাশিম, জালাল আনসার ও সাদের পর আরেকজন মুসলমানকে দেখছে। একজন প্র্যাকটিক্যাল মুসলমান, আরেক ধরনের মুসলমানের সাথে পরিচিত হচ্ছে। এমন মুসলমান যে দিন দুনিয়াকে সঙ্গ নিয়ে চলতে চায়, যে এই দুয়ের মধ্যবর্তী পথ চেনে এবং তার উপর চলতে জানে। ভীষণ মুগ্ধ হয় ও। তুমি আমার শেষ অফারের ব্যাপারে কি ভাবলে? আমি বলছি তোমার কাছে কি চাই। এই দেশের তোমাকে প্রয়োজন, এখানের মানুষের, এখানের প্রতিষ্ঠানের। তোমার এখানে এসে কাজ করা দরকার। ফুরকানের কথায় সালার হালকা হেসে বলল, তুমি কখনো এই টপিক ছাড়বে না? আচ্ছা, এ ব্যাপারে ভেবে দেখব। এরপর তুমি আমার অফারের উত্তরে কি বলবে? আমার গ্রামের পাশে আরেকটা গ্রাম আছে। সেই অবস্থায় যে অবস্থা 10-15 বছরের আগে আমার গ্রাম ছিল। আমি ইদানিং চেষ্টায় আছি কেউ ওখানে স্কুল তৈরি করুক। সরকারি প্রাইমারি স্কুল আছে একটা, তবে নামমাত্র। তুমি ওখানে স্কুল শুরু করলে ভালো হতো। আমি এবং আমার ফ্যামিলি তুমি না থাকলেও দেখাশোনা করতে পারবো। আমরা এটা তৈরিতেও তোমাকে সাহায্য করব, কিন্তু চালাতে তোমাকেই হবে। শুধু টাকা পাঠানো যথেষ্ট হবে না। ফুরকান বলল, কাল আমাকে ওখানে নিয়ে যেতে পারবে? সালার কিছুটা ভেবে বলে, কিন্তু কালকে সকালে তো তোমার ফ্লাইট আছে। 2 দিন পরে যাব। একবার গেলে তাড়াতাড়ি ফেরা সম্ভব না, তাই যাওয়ার আগে কাজ শুরু করে রেখে যেতে চাই, বলে ও। ফুরকান সম্মতিসূচক মাথা নাড়ল। রাতের ফ্লাইটে ওরা ইসলামাবাদে এসে ফুরকানের গ্রামে চলে যায়। রাতে ওখানে কাটিয়ে ভোরবেলায় পাশের গ্রামে গেল। দুপুর 12টা পর্যন্ত ওখানকার মানুষের সাথে কথা বলে এবং এদিক সেদিকে ঘুরে দেখে। ওখানের প্রাইমারি স্কুলের অবস্থা দেখে সালারের বিশ্বাস হচ্ছিল না। ওইটার অবস্থা দেখে আর যাই হোক স্কুল মনে হয় না। ফুরকান ওর মতো অবাক হয়নি, কারণ এখানে পরিস্থিতি সম্পর্কে তার আগে থেকেই ভালোভাবে জানা। সে বছরের 3-4 বার বিভিন্ন গ্রামে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে, তাই গ্রামের জীবন ও অবস্থার সাথে সালারের চেয়ে বেশি পরিচিত। ফুরকান সন্ধ্যার ফ্লাইটে লাহোরে ফিরবে, তাই ওরা দুপুর 2টার দিকে সেখান থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। স্কুলের প্রজেক্ট শুরু করার আগে সিকান্দার ওসমানের সাথে কথা বলে সালার। সংক্ষিপ্ত আকারে তাকে ওই ব্যাপারে জানায়। তিনি কোনো বাধা না দিয়ে ছেলের কথা শোনে। এরপর খুব গম্ভীর কণ্ঠে বললেন, এইসব কেন করছো তুমি? পাপা, আমি এই কাজের প্রয়োজন অনুভব করছি, কারণ মানুষ। তিনি ছেলের কথায় বাধা দেয়। আমি স্কুলের কথা বলছি না। তাহলে আপনি কিসের কথা বলছেন? ও অবাক হয়। আমি তোমার লাইফস্টাইলের কথা বলছি। আমার লাইফস্টাইলে কি হয়েছে? সিকান্দার ওসমান ছেলের দিকে তাকিয়ে রইলেন। কোরআন হেফজ করার বিষয় তখন বললে যখন তোমার কোরআন হেফজ করা শেষ। ওকে ফাইন, আমি কিছুই বলিনি। হজ করতে যেতে চেয়েছো এই বিষয়ে আমি চিন্তিত থাকলেও তোমাকে বাধা দেইনি। সব ধরনের সোশ্যাল লাইফস্টাইল থেকে দূরে সরেছো, আমি আপত্তি করিনি। ধর্মের প্রয়োজনের তুলনায় বেশি আগ্রহী হয়ে উঠেছ। নামাজ শুরু করেছো, তাও মসজিদে। এরপরও আমি কিছু বলিনি। বিজনেস করার পরিবর্তে জব করতে চেয়েছো, তাও এখানে না আমেরিকায়, করতে দিয়েছি। এখন তুমি একটা স্কুল খুলতে চাও,
তাই এখন জরুরি হয়ে পড়েছে পুরো বিষয়টা নিয়ে আমাদের সিরিয়াস হয়ে কথা বলা। তিনি খুব গম্ভীর ছিলেন। তোমার কোনো আন্দাজ আছে এই লাইফস্টাইল তোমাকে আমাদের সোশ্যাল সার্কেলে অগ্রহণযোগ্য করে তুলছে? আগে এক পাগলামিতে চরম ছিলে, এখন আরেক পাগলামির। 25-26 বছর বয়সে যেই সব কাজ তুমি নিজেকে জড়িয়ে ফেলেছো তা অপ্রয়োজনীয়। তোমার নিজের ক্যারিয়ারে মনোযোগ দেওয়া উচিত, নিজের লাইফস্টাইল পরিবর্তন আনা দরকার। আমরা যে ক্লাসে চলাফেরা করি সেখানে ধর্মের প্রতি এ ধরনের সম্পৃক্ততা অনেক সমস্যা তৈরি করে। সারার মাথা নিচু করে তার কথা শুনছিল। শুধু তোমার জন্য না, আমাদের জন্য অনেক সমস্যা তৈরি হবে। চিন্তা করে দেখো, তুমি মানুষকে কী ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করছো। কাল যখন আমরা বা তুমি নিজের ক্লাসের ভালো ফ্যামিলির একটা মেয়েকে বিয়ের সিদ্ধান্ত নেবে, তখন এই ধর্মীয় অনুষঙ্গ তোমার জন্য কত বড় ঝামেলা তৈরি করবে আন্দাজ করো। কোনো ফ্যামিলি শুধু সিকান্দার ওসমানের নাম শুনে জেনে বা তোমার কোয়ালিফিকেশন দেখেই নিজেদের মেয়ে তোমার হাতে তুলে দেবে না। তার ওপর এই বয়সে সামাজিক কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছো, যেখানে তোমার বয়সীরা নিজেদের ক্যারিয়ারের পেছনে দৌড়ায়। ইউনিসেফের মাধ্যমে তুমি অনেক সামাজিক কাজ করো, এটাই যথেষ্ট। পার্সোনাল লাইফেও এসব শুরু করা জরুরি না। যে টাকা তুমি ওই স্কুল তৈরি এবং মানুষের জীবন উন্নত করায় খরচ করবে, সেইগুলো নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পুঁজি করো। ওদের বিলাসিতা দেওয়ার জন্য, একটা আরামদায়ক লাইফস্টাইল দেওয়ার জন্য। না হলে নিজের উপর খরচ করো। 300 বছরের জীবন নিয়ে আসোনি তুমি। এত অল্প বয়সে কেন বাধকের ভার নিতে চাইছো নিজের উপর? একটা দুর্ঘটনা ঘটেছে, খারাপ হয়েছে, তুমি শিক্ষা নিয়েছো, অনেক ভালো করেছো, তাতেই চলবে। এর মানে এই না যে এই বয়সে তসবি ধরে বসে থাকবে। তিনি থামেন। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জিজ্ঞেস করলেন। পাপা, আমি তসবি ধরে বসে নেই। সালার তার প্রশ্নের উত্তর না দিয়ে নিজের কথা বলে। আপনি জীবনে ভারসাম্য রাখার কথা বলছেন, আমি সেই ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছি। আমি নিজের ক্যারিয়ারে কোথায় দাঁড়িয়ে আছি আপনি ভালো করে জানেন। আমার পারফরমেন্স সম্পর্কে আপনার অজানা কিছু নেই। আমি জানি, এর জন্যই বলছি, যদি এইসব বিষয় মাথা না খাটাও তাহলে আরও এগিয়ে যাবে। সিকান্দার ওসমান বললেন। এইসব করলে কেন তা পারবো না? আপনার যদি মনে হয় সব কিছু ছেড়ে দিলে আমি ক্যারিয়ারের মাউন্ট এভারেস্টে পৌঁছে যাব, তাহলে আপনি ভুল ভাবছেন। ও শান্ত গলায় বলল। ভবিষ্যৎ নিয়ে না হয় ভাবো, বিয়ে নিয়ে ভাবো। এমন অ্যাপ্রোচ রাখার পর তোমাকে কে গ্রহণ করবে? ভেবেছি পাপা, আমি কখনো বিয়ে করব না। সিকান্দার হাসেন। ছেলে মানুষই ভাবনা, সবাই এমন বলে। নিজের অ্যাডভেঞ্চার মনে থাকার কথা তোমার। সালার জানে তার ইশারা কোন দিকে, তাই অনেকক্ষণ কিছু বলতে পারল না। এটাও না যে সে অ্যাডভেঞ্চারের কারণেই বিয়ে করতে চায় না। মনে আছে, অনেকক্ষণ পর নিচু আওয়াজে বলে, আমি আপনার সোশ্যাল সার্কেলের মাঝে অনেক আগেই মিসফিট হয়ে গেছি, সেখানে জায়গা তৈরির চেষ্টা করব না। এই সোশ্যাল সার্কেল কোনো নতুন পরিচয় বা সম্পর্ক তৈরির আমার ইচ্ছে নেই। আমি পরোয়া করি না মানুষজন, আমার ভাই বোন আমাকে নিয়ে মজা করে না হাসবে। মানসিকভাবে এসবের জন্য প্রস্তুত আমি। যতদূর কথা রইল প্রজেক্টের, তাহলে বলবো পাপা, আমাকে এটা শুরু করতে দিন। আমার কাছে যথেষ্ট টাকা আছে। এই প্রজেক্ট শুরু করলেই আমাকে ফুটপাতে এসে দাঁড়াতে হবে না। কারো শারীরিক অসুস্থতা থাকে, কারো আত্মার। শরীরের অসুস্থতার জন্য মানুষ ডাক্তারের কাছে যায়, আত্মার অসুস্থতার জন্য মানুষ তা করে যা আমি করতে চাইছি। এই টাকা দিয়ে অনেক কিছু কেনা যাবে, কিন্তু শান্তি না। জীবনে প্রথমবার শান্তি খুঁজে পাওয়ার আশায় আমি এই টাকা ইনভেস্ট করছি। হতে পারে আমি তার সন্ধান পেয়ে যাব। সিকান্দার ওসমানের কাছে এখন আর বলার মতো কিছুই ছিল না। ওয়াশিংটনে ফিরে আগের মতো ব্যস্ত হয়ে পড়ে সালার। কিন্তু এবার পার্থক্য ছিল, পাকিস্তানি ফুরকান আর ডক্টর সিফতে আলীর সাথে নিয়মিত যোগাযোগ রাখত। ফুরকান ওকে স্কুলের যাবতীয় খবর জানায়। ইউনিসেফে এ ধরনের কাজে ওর চাকরির অংশই ছিল। এমন কাজে অনেক ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। কিন্তু পাকিস্তানের গ্রামে এমন কাজের সূচনা, তাও নিজের সম্পদে। কয়েক বছর আগের সালার সিকান্দারকে যারা চেনে তারা কখনো এটা বিশ্বাস করবে না। নিজেরও বিশ্বাস হচ্ছিল না কখনো এ ধরনের কাজের কথা ভাবতে পারে। তবে প্রজেক্টের জন্য অ্যাকাউন্ট থেকে টাকা বের করার সময় এইটুকু বুঝতে পারে, আর্থিকভাবে অন্তত এই কাজ সামলে দেওয়া ওর জন্য কঠিন না। গত 3 বছরে ওর খরচ অনেকটা কমে এসেছে। এমন বহু বিষয় জীবন থেকে বেরিয়ে গেছে, যার উপর একসময় চোখ বন্ধ করে টাকা ঢালতো। নিজের ব্যাংক অ্যাকাউন্টের অঙ্ক শুনে হতভম্ব হয়ে পড়েছিল। ও এমন মানুষ ছিল না যার কাছে টাকা জমানো আশা করা যায়। এমফিলের জন্য স্কলারশিপ ছিল, এই ক্ষেত্রেও নিজের কিছু খরচ করতে হচ্ছিল না। সেদিন অ্যাপার্টমেন্টে পায়চারি করার সময় সব কিছু খুব মনোযোগ দিয়ে দেখে।
কোথাও দামি কিছু নেই, আসবাবপত্র খুব সীমিত, কিচেনেও খাবার দাবারের জিনিস থেকে খালি, কফি, চা পাতা, দুধ এই জাতীয় কিছু আছে শুধু। অ্যাপার্টমেন্টে ওর সময় খুব কম কাটে, যতটুকু কাটে তাও ঘুমিয়ে। কাজে যাওয়ার জন্য আগে থেকে যে পরিমাণ কাপড় আর অন্যান্য ব্যবহারিক জিনিসপত্র ছিল, তাতে এই ব্যাপারে উদাসীন হয়ে পড়ে। ওর স্পষ্ট মনে আছে শেষবার কবে নিজের জন্য কিছু কিনেছে। কলিগ ও ইউনিভার্সিটির ক্লাস ফেলো ছাড়া নিউ ইয়র্কের কাউকে চিনত না, বা ইচ্ছে করে নিজেকে একটা সার্কেলে সীমাবদ্ধ করে রাখত। মানুষের সাথে ওর পরিচয় কেবল ফর্মাল ছিল, একমাত্র যেখানে ও খরচ করত তা বইয়ের পেছনে। এই লাইফস্টাইলের সাথে ওর অ্যাকাউন্টে যদি এই পরিমাণ টাকা জমা হয়, তাহলে সেটা অপ্রত্যাশিত কিছুই না। অফিস, ইউনিভার্সিটি, অ্যাপার্টমেন্ট ওর জীবনের রুটিনের চতুর্থ কোনো বিষয় ছিল না। এমফিএল চলাকালীন ইউনিসেফ ছেড়ে ইউনেস্কোতে জয়েন করে সালার। এমফিলের পর প্যারিসে ওর পোস্টিং হয়। এর আগে ফিল্ড অফিসে কাজ করত, কিন্তু এরপর থেকে ইউনেস্কোর হেডকোয়ার্টারে কাজ করার সুযোগ হয়। গত 5 বছর সময় অসময় ছোটোখাটো প্রজেক্টের জন্য ও প্যারিসে আসা যাওয়া করেছে, কিন্তু এবার লম্বা সময়ের জন্য এখানে এসেছে। পরিচিত এক জগৎ ছেড়ে অপরিচিত এক জগতে, সেই জগৎ যেখানে ভাষার সাথেও পরিচয় ছিল না। নিউ ইয়র্কে ওর কিছু বন্ধু ছিল, এখানে তেমন কেউই ছিল না যাকে চেনে জানে। ইউনিসেফের মতো ইউনেস্কোতে এশীয় বিরামহীনভাবে কাজ করতে থাকে সালার। তবে ইসলামাবাদের শহরতলিতে শুরু করা স্কুল ওর মস্তিষ্ক থেকে মোছেনি। মাঝে মধ্যে অবাক হয়ে ভাবত, ওর চাকরির সাথে পড়াশোনার এত গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও ফুরকানের মতো ওর মাথায় কেন কখনো স্কুল খোলার কথা আসেনি। যদি এই স্কুলের চিন্তা কয়েক বছর আগে করত, তাহলে এতদিনে তা স্থিতিশীল এক ভিত্তির ওপর দাঁড়িয়ে যেত। পাকিস্তানের প্রতি আমার খুব একটা ভালোবাসা নেই, তেমন টান কাজ করে না, প্রথম দিকের সাক্ষাতে একবার ফুরকানকে বলেছিল ও। কেন? ফুরকান জিজ্ঞেস করেছিল। কেন এর উত্তর আমার কাছে নেই। ব্যাস, পাকিস্তানের জন্য বিশেষ কোনো অনুভূতি নেই আমার। ও কাজ ঝাঁকিয়ে বলেছিল, এটা জানার পর যে এটা তোমার দেশ। হ্যাঁ, এটা জানার পরও। আমেরিকার জন্য বিশেষ কোনো টান আছে? ভালোবাসা কাজ করে? ফুরকান প্রশ্ন করেছিল। না, সেই দেশের জন্য আমার মনে কিছু নেই, ও শান্ত স্বরে বলেছিল। ফুরকান তখন অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিল। আসলে আমি দেশপ্রেমে বিশ্বাস করি না, ফুরকানকে অবাক হতে দেখে ব্যাখ্যা করছিল। অথবা বলা যায়, যেখানে আমি থাকি সেই জায়গাগুলোর প্রতি ভালোবাসা গড়ে তোলা আমার জন্য কঠিন। কাল তৃতীয় কোনো দেশে চলে গেলে আমেরিকাকেও মনে রাখবো না। তুমি বড় আজব মানুষ সালার, ফুরকান হুট করে বলেছিল। এইটা আঁকতে সম্ভব একটা মানুষ তার দেশ বা সেই জায়গার প্রতি কোনো টান অনুভব করে না, যেখানে সে বসবাস করে? ওর কথা বিশ্বাস হচ্ছিল না, কিন্তু ভুল বলছিল না ও। প্যারিসে আসার পর নিউ ইয়র্কের কিছু মনে রাখিনি, এমনকি নিউ হ্যাভেন থেকে নিউ ইয়র্ক আসার সময়ও অ্যাডজাস্টমেন্টের কোনো ঝামেলা হয়নি। সব পানির মাছ যাকে বলে। ইউনাইটেড নেশনের আঞ্চলিক কনফারেন্সের জন্য পাকিস্তানে এসেছে সালার। পার্ল কন্টিনেন্টালে থাকছে। বিজনেস ম্যানেজমেন্টের জন্য এক ইনস্টিটিউটে কিছু লেকচার দেওয়ার কথা। ফুরকান সাথেও স্কুল নিয়ে প্ল্যান ঠিক করতে হবে। লাহোরে আজ তৃতীয় দিন ওর। রাতের খাবার কিছুটা তাড়াতাড়ি খেয়ে জরুরি কাজে হোস্টেল থেকে বেরিয়ে পড়ে। সন্ধ্যা 7:30 বাজছিল। মল রোড দিয়ে যাওয়ার সময় গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। ড্রাইভার গাড়ি থেকে নেমে টায়ার চেক করে। কয়েক মিনিট পর জানালার কাছে এসে বলে, স্যার, গাড়িতে অতিরিক্ত টায়ার নেই, আপনার জন্য ট্যাক্সি নিয়ে আসছি, ট্যাক্সিতে চলে যান। সালার হাত দিয়ে ইশারা করে ওকে থামায়। থাক, আমি নিয়ে নিচ্ছি, বলতে বলতে গাড়ি থেকে নেমে যায়। দূরের পার্কিংয়ে কিছু ট্যাক্সি দেখা যাচ্ছে। সালার সেদিকে হাঁটতে থাকে। হঠাৎ একটা গাড়ি এসে ওর সামনে ব্রেক লাগায়। গাড়ি সামনে থেকে এসেছে। ভেতরে থাকা মানুষটাকে এক নজর দেখে চিনে ফেলে। ওটা আকিফ, যে এখন ড্রাইভিং সিট থেকে বাইরে নামছিল। ওর কয়েক বছর আগের জীবনের অন্যতম প্রধান চরিত্র। আকিফ ও আকমল এই দুজনের সঙ্গে তখনই বেশিরভাগ সময় কাটাতো। এবারে সাক্ষাৎ অনেক বছর পর হচ্ছে। সব কিছু ছেড়ে দেওয়ার পর এই প্রথম। পাকিস্তান বা লাহোরে এসে কখনো ওদের সাথে যোগাযোগের চেষ্টা করেনি। ওরা যদিও অনেকবার যোগাযোগের চেষ্টা করেছে, তবে ওদের কাছে আসার চেষ্টা ব্যর্থ করে ওদেরকে এড়িয়ে চলায় সফল ছিল সালার। কিন্তু এত বছর পর হুট করে আকিফ ওর সামনে হাজির। স্নায়ু সংকীর্ণ হয়ে আসে। আকিফ খুব জোশ আর উষ্ণতা নিয়ে সামনে আগায়। সালার, আমি বিশ্বাস করতে পারছি না এটা তুমি। এত বছর কোথায় নিখোঁজ ছিলে? তুমি তো গাধার শিংয়ের মতো নাই হয়ে গেলে। কোথায় ছিলে ইয়ার? এখানে কি করছো? বেশভূষাই পাল্টে ফেলেছো। কোথায় গেল সেই চুল? লাহোরে কবে এলে?
আবার খবর কেন দাওনি? আকিফ একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। বন্ধুর ভঙ্গিতে থাকা শীতলতা খেয়াল না করে আকিফ আবার জিজ্ঞেস করলো, এখানে মল রোডে কী করছো? গাড়ি নষ্ট হয়ে গেছে, ট্যাক্সি খুঁজছি। সালার বলল, কোথায় যাবে, আমি ড্রপ করে দেই? না, আমি চলে যাচ্ছি, ট্যাক্সি কাছেই। আকিফ কোনো কথা কানে নেয় না। ভেতরে বসো, হাত ধরে ওকে টেনে বলল। সালার ছটফট করে গাড়ির দিকে এগিয়ে যায়। ওর মুড খারাপ হচ্ছে। তুমি তো স্টেটসে পড়তে গিয়েছিলে, পরে খবর পেলাম ওখানেই জব করছো, তাহলে হঠাৎ পাকিস্তান? গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞেস করলো। ছুটি কাটাতে এসেছো? হ্যাঁ, সালার সংক্ষেপে বলে। এভাবে হয়তো কিছুটা বেঁচে যাবে। কি করছো আজকাল? ইউনাইটেড নেশনের এনজিওতে কাজ করছি। লাহোরে কোথায় থাকছো? পিসিতে। পিসিতে কেন? আমার কাছে আসতে, না হলে আমাকে ফোন করতে। কবে এসেছো? কাল। তাহলে এখন থেকে তুমি আমার সঙ্গে আমার বাসায় থাকবে, হোটেলে থাকার প্রয়োজন নেই। না, কাল সকালে ইসলামাবাদে চলে যাব, দ্রুত মিথ্যা বলে সালার। যে কোনো মূল্যে মুক্তি চায়। আকিফের সাথে ওর অস্বস্তি লাগছে। এর কারণ হয়তো সে অতীত যা কাটিয়ে এসেছিল। যদি কাল ইসলামাবাদ চলে যাও তাহলে আজ আমার সাথে কাটাও, একসাথে ডিনার করব। আকিফ অফার করে। আমি 10 মিনিট আগে খেয়ে বের হয়েছি। তবুও চলো, আমার স্ত্রীর সাথে পরিচয় করাবো। তুমি বিয়ে করে ফেলেছো? হ্যাঁ, 3 বছর। আর তুমি? না। কেন? কাজের ব্যস্ততায়। গুড। এখনও স্বাধীনভাবে চলাফেরা করছো? আকিফ একটা দীর্ঘশ্বাস ফেলে। ভাগ্য তোমারই। সালার কিছু বলে না। আকিফ কথা বলতে বলতে গোল্ফ কম্পার্টমেন্ট খুলে ভেতর থেকে ক্যাসেট বের করতে চাইল। মনোযোগ কিছুটা এদিক সেদিক হওয়ায় ভেতরে থাকা অনেক কিছু গড়িয়ে সালারের কোল আর পায়ের কাছে পড়ে। টু ব্যাড, বিরক্ত নিয়ে বলল। সালা নিচু হয়ে জিনিসপত্র তুলতে থাকে। আকিফ গাড়ির ভেতরে লাইট অন করলো। সব কিছু উঠিয়ে আগের জায়গায় রাখতে গিয়ে সালার হঠাৎ থেমে যায়, যেন কেউ ওর শরীরে কারেন্ট ছেড়ে দিয়েছে। গোল্ফ কম্পার্টমেন্টের কোনায় একজোড়া কানের দুল। ওর হাত কাঁপছে। বাম হাত বাড়িয়ে কানের দুলগুলো বের করে। গাড়ির আলোয় হাতের তালুতে তা ঝলমল করছে। অবিশ্বাস্য চোখে ওগুলোর দিকে তাকিয়ে থাকে। বহু বছর আগে এই কানের দুলগুলো কারো কানে দেখেছিল। একবার, দুবার, তিনবার, চতুর্থবার বারবার দেখল। ওর কোনো সন্দেহ নেই ওইগুলো ইমামা হাশিমের কানের দুল। চোখ বন্ধ করে এগুলো ডিজাইন কাগজে আঁকতে পারবে ও, প্রতিটি নকশা, প্রতিটি বাক্সহ। আকিফ ওর হাত থেকে কানের দুলগুলো নিলে ধ্যান ভাঙে। কানের দুলগুলো রেখে দেয়। এই কানের দুল? সালার আটকে আটকে বলল, এগুলো তোমার স্ত্রীর? স্ত্রীর? কাম অন ইয়ার। আকিফ হাসে। স্ত্রীর হলে আমি এখানে রাখতাম। সালার পলক না ফেলে তাকিয়ে আছে। তাহলে? ফ্যাসফ্যাসে গলায় বলল, গার্লফ্রেন্ডের। গতকাল রাতে আমার সঙ্গে ছিল। দুলগুলো বেডরুমে ফেলে গেছে। কিছুটা তাড়াহুড়োয় যেতে হয়েছিল ওকে, কারণ রোহা ফিরে এসেছিল। আমি এনে গাড়িতে রেখে দিয়েছি, কারণ আজ ওই দিকে যাওয়ার ইচ্ছে আছে। আকিফ খুব সহজ ভঙ্গিতে বলছিল। গার্লফ্রেন্ড? সালারের গলায় যেন ফাঁস লাগে। হ্যাঁ, গার্লফ্রেন্ড। রেড লাইট এরিয়ার মেয়ে, এখন ডিফেন্সে শিফট হয়ে গেছে। কি নাম কি? ইমামা। রেড লাইট এরিয়ার মেয়ে কখনো হতে পারে না। নিশ্চয়ই আমার ভুল হচ্ছে। বন্ধুর দিকে তাকিয়ে ভাবে সালার। সুনোবর। আকিফ মেয়েটার নাম বলল। সালার হাতে থাকা জিনিসপত্রগুলো গোল্ফ কম্পার্টমেন্টে রেখে দেয়। ওর আসলেই ভুল হচ্ছিল। আকিফ গাড়ির লাইট অফ করে দেয়। সিটের সাথে হেলান দিয়ে সালার লম্বা শ্বাস ফেলে। কিন্তু এইটা ওর আসল নাম না। আকিফ বলতে রইল, ওর আসল নাম ইমামা। সালারের কানে বিস্ফোরণ ঘটে, যেন কেউ কানে গলিত সীসা ঢেলে দিয়েছে। আকিফ স্টিয়ারিং হুইল ঝুঁকে 2 ঠোঁট রেখে সিগারেট জ্বালাচ্ছিল। তুমি কি বললে? সালারের গলা কাঁপছিল। আকিফ সিগারেটের ধোঁয়া ছেড়ে তাকায়। নাম বলছিলে তুমি? কি নাম? হ্যাঁ, ইমামা। চেনো নাকি? আকিফ বাঁকা হেসে জিজ্ঞেস করে। জানালার কাঁচ খোলা। সালার এমনভাবে বন্ধুর দিকে তাকায় যেন প্রথমবার দেখছে। কানের দুলগুলো আকিফের হাতের মুঠোয়। আমি কি জিজ্ঞেস করেছি আর? তুমি চেনো ওকে? আমি আমি সালার কিছু বলার চেষ্টা করে। ওর আওয়াজ কোনো গভীর খাত থেকে আসছিল। রেড লাইট এরিয়া, নিজের কল্পনার শেষ সীমানায়ও ইমামাকে সেখানে থাকতে পারে ভাবেনি। গাড়ির ভেতরে আসা রেড লাইট আলোতে আসিফ ওকে মনোযোগ দিয়ে দেখছিল। ওর বিবর্ণ হয়ে আসা চেহারা, বন্ধ হাতের মুঠ, কাঁপতে থাকা ঠোঁট, অর্থহীন অসংলগ্ন কথাবার্তা। হেসে কাঁধে সান্ত্বনার ভঙ্গিতে হাত রেখে বলল, ডোন্ট ওয়ারি ইয়ার। ঘাবড়াচ্ছ কেন? শুধু গার্লফ্রেন্ড আমার। তোমাদের মাঝে কিছু থাকলে ব্যাপার না। আমরা আগেও কত কি শেয়ার করেছি, মনে আছে তোমার?
হাসতে হাসতে 12তে ম্যাচের কাঠি ছোড়ে। আর এটা তো একটা মেয়ে। মল রোডে কী পরিমাণ ভিড়, আকিফ কোন গতিতে গাড়ি চালাচ্ছে এইসব ছাড়াও সালার ভাবতে সময় নষ্ট করেনি স্টিয়ারিং হুইলে থাকা মানুষটার ওপর ঝাঁপিয়ে পড়লে ওর নিজের সাথে কি হতে পারে। পলক ফেলার আগেই আকিফের কলার চেপে ধরল। আকিফের পা ব্রেকে গিয়ে লাগে, গাড়ি এক ঝটকায় থামে। দুইজন ড্যাশবোর্ডের সাথে জোরে ধাক্কা খায়। সালার আকিফের কলার ছাড়েনি। আকিফ বিহ্বল অবস্থায় চিৎকার করে, কি করছো তুমি? সালারের হাত থেকে কলার ছাড়িয়ে দূরে ঠেলার চেষ্টা করে। পাগল হয়ে গেছো? হাউ ডিয়ার ইউ টক লাইক দ্যাট? সালার হিংস্র চোখে তাকায়। হাত এবার আকিফের ঘাড়ে চলে যায়। আকিফের শ্বাস বন্ধ হয়ে আসে। রাগ এবং কিছু করার মতো না পেয়ে সালারের মুখে ঘুষি মারল। সালার ঝটকা খেয়ে পেছনে সরে। দুই হাত এখন নিজের মুখে। পেছনে থাকা গাড়িগুলো একে একে হর্ন দিচ্ছে। ওরা রাস্তার মাঝখানে। এইটা দুইজনের সৌভাগ্য যে এভাবে হুট করে গাড়ি থামার পরেও পেছন থেকে কোনো গাড়ি এসে ধাক্কা দেয়নি। সালার দুই হাতে চোয়াল চেপে ব্যথায় সিটে হেলান দিয়ে বসে রইল। আকিফ নিজেকে ধাতস্থ করে গাড়ি একটু সামনে নিয়ে সুনসান রাস্তার পাশে থামায়। সালার ততক্ষণে সোজা হয়ে গেছে। হাত দিয়ে ঠোঁট চোয়াল চাপতে চাপতে উইন্ডস্ক্রিন দিয়ে বাইরে তাকিয়েছিল। কয়েক মিনিট আগের উত্তেজনা এখন কেটে গেছে। আকিফ গাড়ি থামিয়ে ওর দিকে তাকিয়ে বলল, কি সমস্যা তোমার? আমার গলার সাথে কেন ঝুলে পড়লে? আমি কি করেছি? ড্যাশবোর্ড থেকে টিস্যু বক্স বের করে বন্ধুর দিকে এগিয়ে দেয়। সালারের শার্টে পড়ে থাকা কয়েক ফোঁটা রক্ত নজর এড়ায়নি ওর। সালার দুইটা টিস্যু বের করে নেয়, ঠোঁটের কোণা পরিষ্কার করে যেখান থেকে রক্ত ঝরছিল। অ্যাক্সিডেন্ট হয়ে যেত এতক্ষণে, আকিফ বলল। হাত মুছতে মুছতে সালার আবার কানের দুলের কথা মনে পড়ে। নিচে ঝুঁকে পায়ের কাছে ওইগুলো খুঁজতে থাকে। গাড়ি ফুটপাতে উঠে যেত না হলে। আকিফ কথা মাঝে থামিয়ে দিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। কি খুঁজছো? ওই কানের দুলগুলো, সালার সংক্ষেপে বলল। আকিফ ক্ষেপে ওঠে। কি সমস্যা? আমার গার্লফ্রেন্ডের কানের দুল। সমস্যা হলে আমার বা ওর হবে, তোমার না। সালার থেমে যায়, নিজের অযৌক্তিক আচরণ বোঝে। উঠে সোজা হয়ে বসল। বাইরে টিস্যু ফেলার সময় ওর দম আটকে আসে। আকিফ ভ্রু কুঁচকে তাকায়। তোমার আর শোনেবার কিছু বলতে গিয়ে সাবধান হয়। আন্দাজ করার চেষ্টা করে শেষবার ওর বাক্যে এমন কি ছিল যা সালারকে উত্তেজিত করেছে। সেই ভুল দ্বিতীয়বার করতে চায় না। আই এম সরি। আকিফের থেমে যাওয়ায় সালার বলে, ওকে ফাইন। আকিফ কিছুটা স্বস্তি পায়। তুমি আর সোনোবার আবার থামে। তুমি বলেছিলে ওর নাম ইমামা। সালার গাড় ঘুরিয়ে তাকায়। ওর চোখ দেখে আকিফের আতঙ্ক লাগে। এগুলো কোনো স্বাভাবিক মানুষের চোখ ছিল না। বিভীষিকা, রাগ, ভয় সব রকম অভিব্যক্ত তার মাঝে। হ্যাঁ, একবার আমাকে বলেছিলে শুরুর দিকে, নিজের ব্যাপারে বলার সময়। ওর বর্ণনা দিতে পারবে? সালার ক্ষীর্ণ আশা নিয়ে জিজ্ঞেস করলো। হ্যাঁ, কেন না? অনেক সুন্দর, ফর্সা, লম্বা। আকিফ থেমে থেমে বলল, কালো চোখ, চুলও আগে কালো ছিল, এখন ডাই করিয়েছে। আর কি বলবো বলো? সালার ঘায়েল হয়। চোখ বন্ধ করে উইন্ডস্ক্রিনে মুখ ঘুরিয়ে ফেলল। দমবন্ধ ভাব বেড়ে গেছে। ওর নাম কি মামা হাসিম? বিড়বিড় করে। জানি না, বাবার নাম তো বলেনি, আমিও জিজ্ঞেস করিনি। ইমামা হাসিমি ওটা, সালার বিড়বিড় করে। মুখ কালো মেঘে ঢেকে গেছে। এইসব আমার জন্য হয়েছে, সব। আমি সব কিছুর জন্য দায়ী। কিসের জন্য দায়ী তুমি? আকিফ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো। সালার উত্তর দেয় না। আকিফ উত্তরের অপেক্ষা করে। কয়েক মিনিটের নীরবতার পর সালার ঘাড় ঘুরিয়ে বলল, আমি ওর সাথে দেখা করতে চাই, এখন, এই মুহূর্তে। আকিফ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে ড্যাশবোর্ড থেকে মোবাইল তুলে নাম্বার ডায়াল করে। কিছুক্ষণ চেষ্টা করার পর বলল, ওর মোবাইল অফ। বাসায় পাওয়া যাবে কি না জানি না, রাত হয়ে গেছে। আর রাতে ও চুপ করে গাড়ি স্টার্ট দেয়, কিন্তু ওর বাসায় নিয়ে যাচ্ছি। আধ ঘন্টার পর গাড়ি ডিফেন্সের এক বাংলোর সামনে থামে। সেখানে পৌঁছানো পর্যন্ত দুইজনের মাঝে কোনো কথা হলো না। আকিফ এখন সেই সময়কে গালি দিতে থাকে মনে মনে, যখন সালারকে লিফট দিতে চেয়েছিল। কয়েকবার হর্ন দিয়ে একটা লোক ভেতর থেকে বাইরে আসে। উনি দারোয়ান হয়তো। সুনবর বাড়িতে আছে? আকিফ তাকে দেখেই জিজ্ঞেস করলো। না, বিবি সাহেব তো নেই। কোথায় গেছে তাহলে? আমি জানি না। আকিফ গাড়ির দরজা খুলে বেরিয়ে সালারকে বলল, বসো, আমি আসছি। আকিফ লোকটার সাথে ভেতরে চলে যায়। ফিরে 10 মিনিট পর, তুমি ওর সাথে কথা বলবে? ভেতরে ঢুকেই জিজ্ঞেস করে আকিফ। আমি ওর সাথে দেখা করতে চাই। আকিফ গাড়ি স্টার্ট করে। যাত্রা আবারও নীরবতায় কাটে। তখন 9টা বাজছে যখন ওরা রেড লাইট এরিয়ায় পৌঁছায়। সালারের জন্য জায়গাটা নতুন ছিল না।
শুধু সেই যন্ত্রণার অনুভূতি নতুন ছিল, যা এবার অনুভব করছিল। আজ এখানে ও এক লোক এখানের কিছু মেয়েকে বুক করছে ফাংশনের জন্য। সুনো বড় যাচ্ছে। আকিব গাড়ি থেকে নামতে নামতে বলল, তুমিও বের হও, অনেক ভেতরে যেতে হবে। এখন সুনোবরকে তো তোমার সাথে দেখা করার জন্য এখানে ডেকে আনতে পারবো না। সালার গাড়ি থেকে বের হয়। আকিফের সঙ্গে আবারও পাড়ি দিতে থাকে সেই গলি। শেষবার কবে এই জায়গায় এসেছিল খুব ভালো করে মনে আছে ওর। কিছু বদলায়নি। মানুষের মাংসের ব্যবসা এখনও এখানে খুব প্রচ্ছন্নতার সাথে চলে। ওর পরিষ্কার মনে আছে প্রথমবার 18 বছর বয়সে এখানে এসেছিল। তারপর বহুবার এখানে আসা যাওয়া, বহুবার। কখনো নাচ দেখতে, কখনো বিখ্যাত কোনো অ্যাক্ট্রেসের মজমা দেখতে, কখনো আবার এইসব গলির দরজা, জানালা বা বারান্দা দিয়ে অর্ধনগ্ন নারীদের দেখতে। এইসব গলি দিয়ে হাঁটার সময় অদ্ভুত আনন্দ কাজ করতো ওর মাঝে। এখানে যে কোনো বয়সের যে কোনো চেহারার মেয়েকে কয়েক ঘন্টার জন্য কিনে ফেলা যায়। ওয়ালেট থেকে বের করা মাত্র কিছু নোট এখানে থাকা যে কোনো মেয়ের মাথা থেকে পা পর্যন্ত ওর করে দিত। পায়ের নিচের পৃথিবী ও জগৎ হাতের মুঠোয় হওয়ায় আর কাকে বলে, এত পৈশাচিক আনন্দ ছিল। মাঝে মাঝে রাত কাটানোর জন্য এসব মেয়েদের কাছে আসতো যাদের প্রতি ঘৃণা ছিল, যারা কয়েকটা নোটের বিনিময়ে শরীর বিক্রি করে তাদের জন্য এর চেয়ে বেশি কী অনুভূতি রাখা যায়। ঘৃণার সত্ত্বেও এসব মেয়েদেরকে কিনত ও, কারণ ওর কেনার ক্ষমতা ছিল। 18-19 বছর বয়সেও নিশ্চিত ছিল এইসব মেয়েদের মধ্যে এমন কোনো মেয়ে থাকতে পারে না যার সাথে ওর সম্পর্ক তৈরি হতে পারত। যোগাযোগ, রক্তের সম্পর্ক বা ভালোবাসা হতে পারে। ওর মা বোন এলিট ক্লাসের নারী ছিল, ওর স্ত্রীও একই ক্লাসের কোনো ফ্যামিলি থেকেই আসবে, ওর মেয়েও এই ক্লাসেই বড় হবে। রেড লাইট এরিয়ার মেয়েগুলো শরীর বিক্রির জন্য জন্ম নেয়। ওর বিশ্বাস ছিল সোজা ঘাড়, উঁচু চিবুক এবং উত্থিত ভ্রু এবং প্রাণীগুলোকে যতটা ঘৃণা করা হোক তা কম হয়ে যায়, যত অপমান করা হোক তা যথেষ্ট নয়। কিন্তু আজ ভাগ্য কী করলো? 7 পর্দায় থাকা সেই মেয়ে, যা শরীরে কারো আঙুলের স্পর্শ পর্যন্ত সহ্য করতে পারত না ও, তাকে এই বাজারে ছুঁড়ে ফেলা হয়েছে। ওর কয়েক পা আগে সেই মানুষটা হাঁটছে, যে মেয়েটা একজন খরিদ্দার। সালার সিকান্দার কিছু বলার মতো অবস্থায় ছিল না। কোনো আওয়াজ তুলতে পারেনি, কোনো অভিযোগ করতে পারেনি। কাউকে কি বলবে? আল্লাহকে কিভাবে জিজ্ঞেস করবে কেন এমন হলো? ওর ভুল কি ছিল? ঠোঁট কামড়ে ধরে। কিভাবে এই কাঁপুনি থামাবে? এই গলিতে আসা কোনো মানুষকে নিশ্চয়তা দিয়ে বলতে পারবে তার ঘাড়ের নিজের পরিবারের কোনো মেয়ে কখনো এই বাজারে আসবে না, অন্য পুরুষের নোটের সামনে বিক্রি হয়ে যাবে না? মা, বোন, স্ত্রী, মেয়ে, নাতনি বা আগামী প্রজন্মর কেউই না? সালার সিকান্দারের গলা থেকে জিভ টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। ইমামা হাসিম তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী, এলিট ক্লাসের সেই মেয়ে যার এই বাজারের সাথে কখনো কোনো সম্পর্ক হওয়ার কথা না, নিজেকে আরও একবার মার্গালার পাহাড়ের সেই রাতের মতো অন্ধকারের গাছের সাথে বাঁধা অবস্থায় অনুভব করে। অসহায়ত্বের শেষ সীমানা খুঁজে পায় নিজেকে। সাহেব, আমার সাথে চলুন। সব বয়সের মেয়ে, এই এলাকার সবচেয়ে ভালো মেয়ে, দামও বেশি না। ওর পাশে একজন লোক হাঁটতে হাঁটতে বলল, আমি এর জন্য আসিনি। সালা নিচু গলায় লোকটার দিকে না তাকিয়ে বলল, কোনো ড্রিঙ্কস, কোনো ড্রাগস? আমি সব কিছুই সাপ্লাই দিই। আকিফ একটু ধমক দিয়ে লোকটাকে বলল, তোমাকে একবার বললো না দরকার নেই, তাহলে পেছনে কেন পড়ছো? লোকটার পা থেমে যায়। সালার নীরবে হাঁটতে থাকে। মস্তিষ্কে ঝড় চলছে। ইমামা হাসিম এখানে কখন, কেন, কিভাবে এলো? অতীতে একটা চলচ্চিত্রের মতো ওর চোখের সামনে ভেসে ওঠে। প্লিজ, তুমি একবার, শুধু একবার তার কাছে গিয়ে আমার ব্যাপারে সব বলো। তাকে বলো আমাকে বিয়ে করে নিতে। তাকে বলবে আমার কিছুই দরকার নেই, শুধু একটা নাম। তাকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিলে না বলতে পারবে না। জালাল এত ভালোবাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কয়েক বছর আগে ঘুম ঘুম চোখে বিছানায় চিপস খেতে খেতে মোবাইলের এপাশ থেকে ইমামার অনুনয় শুনছিল ও। বাই দ্য ওয়ে, তুমি ইমামার কি হও? আমি আমি আর ইমামা খুব ঘনিষ্ঠ আর পুরনো বন্ধু। জালাল আনসারের কপালে ভাঁজ পড়ছিল। সালার তখন অদ্ভুত আনন্দ পেয়েছিল। জালাল তখন ইমামা আর ওকে নিয়ে কি ভাবছিল ভালো করে আন্দাজ করতে পারছিল। ইমামাকে গিয়ে পরিষ্কার করে বলে দাও আমি ওকে বিয়ে করব না। জালাল আনসারের এই খবরে ইমামার চেহারা দেখতে চেয়েছিল ও। চুইংগামের বাবুল বানাতে বানাতে ইমামাকে ফোনে এই খবর দিয়েছিল। তুমি আমার এত উপকার করেছো, ব্যাস আরেকটা উপকার করো, আমাকে তালাক দিয়ে দাও। ইমামা ফোনে অনুরোধ করেছিল। আরে না,
তোমার উপকার করতে করতে ক্লান্ত আমি, তাই এখন আর কোনো উপকার করতে পারবো না। আর এই উপকার, এটা তো অসম্ভব। ও উত্তরে বলেছিল, তুমি তালাক চাইলে কোর্টে গিয়ে নাও, কিন্তু আমি তোমাকে তালাক দিচ্ছি না। সালারের গলায় ফাঁস পড়তে থাকে। হ্যাঁ, আমি এসব করছি, কিন্তু আমি তো জালালের ভুল বোঝাবুঝি দূর করে দিয়েছি, সব বলেছি, কিছু গোপন রাখিনি। আমি শুধু একটা মজা করেছিলাম, একটা প্র্যাকটিক্যাল জোকস। এটা চাইনি ইমামার সাথে এমন কিছু হোক যেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছিল। ঠিক আছে, আমি অন্যায় করেছি তালাক না দিয়ে, কিন্তু এমন কিছু তো চাইনি যে এখানে আটকে পড়ুক। আমি ওকে বাড়ি ছাড়তে নিষেধ করেছি, মজা করেই হোক সাহায্যের অফার করেছি। আমি তো ওকে এখানে নিয়ে আসিনি। কেউ আমাকে দায়ী করতে পারবে না এইসবের জন্য। অসংলগ্ন বাক্যে অজুহাত দিচ্ছিল নিজেকে। মাথা ঝিমঝিম করতে থাকে। মাথা ব্যথার এক ভয়ানক পরিচিতির নাম হচ্ছে মাইগ্রেন, মাথার একপাশের ব্যথা। মাইগ্রেন, মাইগ্রেনের আরেকটা অ্যাটেক। হাঁটা বন্ধ করে থেমে যায় ও। ঠোঁট কামড়ে অসহায়ভাবে কপাল চেপে ধরল। ব্যথার ঢেউ বয়ে যাচ্ছে। চোখ মেলে গলির মোড় দেখে। এটা অন্ধ গলি, অন্তত ওর আর ইমামার জন্য। পা আগে বাড়ায়। আকিফ একটা চৌকা আকৃতির বাড়ির সামনে থামে। ঘুরে সালারের দিকে তাকিয়ে বলল, এইটাই বাড়ি। সালারের চেহারা আরও বিবর্ণ হয়। কিয়ামত আর কতদিন দূরে রয়েছে। উপরে যেতে হবে। সুবনার ওখানে। আকিফ সরু ও অন্ধকার সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে। সালার প্রথম সিঁড়িতেই হোঁচট খায়। আকিফ ওর দিকে তাকিয়ে থেমে যায়। সাবধানে, সিঁড়ির অবস্থা খুব একটা ভালো না। তার উপর এরা বাল্ব লাগাতেও অভ্যস্ত না। সালার সোজা হয়ে আকিফের সাহায্য নিয়ে সামনের সিঁড়িতে পা রাখে। সিঁড়িগুলো গোলাকার হয়ে উপরে গেছে, আর তা এত সরু যে এক সময় মাত্র একজন মানুষই উঠতে পারবে। নিচের সিমেন্ট এবড়ো থুবড়ো। বুট পায়ে থাকলেও ওখানের জরাজীর্ণ অবস্থা টের পাওয়া যাচ্ছে। যেই দেয়াল ধরে উঠছিল সেখানে সিমেন্টও খসে খসে পড়ছে। সালার অন্ধ মানুষের মতো দেয়াল ধরে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। দোতলার খোলা দরজা থেকে আসা আলো ওকে দেখতে সাহায্য করে। আফিক আশেপাশে নেই, নিশ্চয়ই দরজা পার করে ভেতরে ঢুকে গেছে। কিছুক্ষণ থেমে দরজার ভেতরে পা রাখে ও। এটা একটা বারান্দা, একপাশে অনেকগুলো রুমের দরজা, অন্য পাশে কিছু নেই। নিচের গলি দেখা যায়। লম্বা বারান্দা একেবারেই ফাঁকা। ওখানে দাঁড়িয়ে সব দরজাই বন্ধ মনে হয় ওর। আকিফ কোন দিকে গেল বুঝল না। খুব সাবধানে পা বাড়ায়, যেন কোনো ভূতের বাংলোতে ঢুকে পড়েছে। এখন যদি কোনো দরজা খুলে ইমামা হাসিম সামনে এসে দাঁড়ায়, আমার আল্লাহ, আমি আমি এখানে কিভাবে ওর মুখোমুখি হব? হৃদয় ডুবতে থাকে। বন্ধ দরজাগুলোর দিকে তাকিয়ে সামনে হাঁটতে থাকে কেবল। বারান্দার শেষ প্রান্তে একটা দরজা থেকে আকিফ উকি দিয়ে জোরে জোরে বলে, এখানে ওখানে, এদিকে আসো। পায়ের গতি দ্রুত হয়ে যায় ওর, তবে দরজায় পৌঁছানোর আগে কিছুক্ষণ থামে। নিজের হৃদস্পন্দনের শব্দ বাইরে থেকে শুনছিল। চোখ বন্ধ করে ঠান্ডা হাত দুটো মুঠ করে নিয়ে রুমের ভেতর ঢুকলো। আকিফ একটা চেয়ারে বসে আছে। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা চুল আঁচড়াতে আঁচড়াতে আকিফের সাথে কথা বলছে। এটা ইমামা না, সালারের মুখ থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, এটা ইমামা না, ও ভেতরে চলে। আকিফ উঠে আরেকটা রুমের দরজা খোলে। সালার ভারী পায়ে বন্ধুকে অনুসরণ করে। আকিফ এই রুম পার করে আরেকটা দরজা খুলে অন্য এক রুমে ঢুকলো। হ্যালো সোনোবর, দূর থেকে আকিফকে বলতে শুনে ওর হৃদয় লাফিয়ে গলায় এসে পড়ে। মন বলছিল সেখান থেকে পালিয়ে যেতে, এখন এই মুহূর্তে, খুব দ্রুত, কোনো দিকে না তাকিয়ে। এই রুম থেকে, এই এলাকা থেকে, এই শহর থেকে, এই দেশ থেকে, একবারও পেছনে না ফিরে। ঘাড় ঘুরিয়ে পাশের দরজাটা দেখল। এসো সালার। আকিফ এসে ডাক দিয়ে ভেতরে থাকা মেয়েটার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। সালার থুতু ফেলল। ওর গলা কাটার জঙ্গল হয়ে গেছে। সামনে আগায়। আকিফ পেছনে ওর পায়ের আওয়াজ শুনে দরজা থেকে সরে যায়। সালার দরজায় দাঁড়ানো। আকিফ রুমের মাঝখানে। এই হচ্ছে সুনোবর। আকিফ পরিচয় করিয়ে দেয়। সালার চোখ সরাতে পারে না। মেয়েটাও স্থির চোখে তাকিয়ে আছে। ইমামা? বিড়বিড় করে জিজ্ঞেস করে। হ্যাঁ ইমামা, আকিফ নিশ্চিত করে ওকে। সালার হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে। আকিফ ভয় পেয়ে যায়। কি হয়েছে? দুই হাত বিছিয়ে সেজদায় চলে যায়। প্রতিটা গৃহে সেজদা করা প্রথম পুরুষ ছিল ও। আকিফ নিচে বসে কাঁধ ধরে জাকাতে থাকে। সালার সেজদায় বাচ্চাদের মতো কাঁদছিল। পানি, পানি আনো, আকিফ বলে। সুনবর ঘাবড়ে গিয়ে বিছানার পাশ থেকে জগ গ্লাস নিয়ে আসে। গ্লাসে পানি ঢেলে সালারের পাশে এসে দাঁড়ায়। সালার সাহেব, আপনি পানি নিন। সালার এক ঝটকায় উঠে বসে, যেন শরীর দিয়ে বিদ্যুৎ বয়ে গেছে।
মুখ কান্নায় ভেজা। কিছু না বলে জিন্সের পকেট থেকে নিজের ওয়ালেট বের করে পাগলের মতো একের পর এক কারেন্সি নোট বের করে সুনবরের সামনে রাখছিল। কয়েক সেকেন্ডে পুরো ওয়ালেট খালি করে ফেলে। ক্রেডিট কার্ড ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। এরপর উঠে দাঁড়ায়। উল্টো পায়ে দরজার চৌকাঠে হোঁচট খেয়ে রুমের বাইরে আসে। আকিফ হতভম্ব হয়ে ওর পিছু নেয়। সালার, সালার, কি হয়েছে? কোথায় যাচ্ছ? কাঁধ ধরে থামানোর চেষ্টা করে। সালার পাগলের মতো নিজেকে ছাড়িয়ে নেয়। ছাড়ো আমাকে, হাত লাগবে না, আমাকে যেতে দাও। জোরে কাঁদতে কাঁদতে চিৎকার করছিল। ইমামার সঙ্গে দেখা করতে চেয়েছিলে তুমি। আকিফ ওকে মনে করায়। এটা ইমামা না, ও ইমামা হাসিম না। ঠিক আছে, কিন্তু আমার সাথে যাবে তুমি। আমি যেতে পারবো, তোমার দরকার নেই আমার। পিছপা হয়ে রুম থেকে বেরিয়ে যায় ও। আকিফ বিরক্ত হয়ে বিড়বিড় করে। মুড অফ হয়ে গেছে। ঘুরে সুনবার রুমে ঢোকে। সুনবর এখনও বিস্ময় নিয়ে নোটের স্তূপের দিকে তাকিয়েছিল। সিঁড়িগুলো এখনও আগের মতোই অন্ধকার, কিন্তু এবার সালার যে মানসিক অবস্থার মধ্যে ছিল তাতে ওর কোনো দেয়ালের সাহায্য বা আলোর প্রয়োজন ছিল না। ও সিঁড়ি দিয়ে অন্ধের মতো নিচের দিকে দ্রুত নামতে শুরু করে। ফলস্বরূপ বাজেভাবে পড়ে যায়। সিঁড়ি সোজা হলে একবারে নিচে পড়তো, কিন্তু সিঁড়ির ধরন গোলাকার হওয়ায় বেঁচে গেছে। অন্ধকারে আবারও উঠে দাঁড়ায় ও। হাঁটু আর গোড়ালির যন্ত্রণা উপেক্ষা করে আগের গতিতে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে। কয়েক সিঁড়ি পার হওয়ার পর দেয়া লাফ ওকে নিচে ফেলে দেয়। এবার মাথা গিয়ে দেয়ালের সাথে বাড়ি লাগে। কিন্তু ভাগ্য ভালো ওর হাড় ভাঙেনি। হয়তো উপরে সিঁড়ি থেকে পড়ে শেষ সিঁড়িতে পড়েছে, কারণ সামনে গলির আলো দেখা যাচ্ছে। সিঁড়ি থেকে নেমে এলেও সামনে যেতে পারল না। কয়েক কদম এগিয়ে বাড়ির বাইরে রাখা চৌকির উপর বসে পড়ল। বমি আসছে। মাথা চেপে নিচু হয়ে ওয়াক ওয়াক করে। চোখের পানি তখনও থামেনি। গলি দিয়ে যাতায়াত করা মানুষের জন্য এই দৃশ্য নতুন না। এখানে অনেক মদ্যপ মাদকাসক্তির অতিরিক্ত নেশা করার পর এমনই করে। শুধু ওর বেশভূষার চেহারা কিছুটা বেমানান। ওর কান্না আর উন্মাদনা কোনো পতিতার অবিশ্বাসের পরিমাণ হিসেবে ধরা হয়েছিল। পতিতাদের আস্তানা সবার হজমের বিষয় না। পথচারীরা যেতে যেতে তাকিয়ে হাসছিল। কেউ ওর কাছে আসেনি। এই বাজারে অন্যের খোঁজখবর নেওয়ার কোনো রেওয়াজ নেই। আকিফ নিচে আসেনি। এলে হয়তো ওর পাশেই থাকতো। ইমামা হাসিম ওখানে ছিল না। সুনবর ইমামা হাসিম না। কত বড় বোঝা ওর কাঁধ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। কি ভীষণ যন্ত্রণা থেকে রেহাই দেওয়া হয়েছিল। আঘাত দেওয়া হয়েছিল, কিন্তু তা বাড়ানো হয়নি। শুধু আঘাতের যন্ত্রণা অনুভব করিয়ে ওকে সাবধান করে দেওয়া হয়েছে। ইমামাকে এখানে না পেয়ে ওর এই অবস্থা। যদি পেয়ে যেত তবে কি হতো? আল্লাহকে ভয় পাচ্ছিল, সীমাহীন ভয়। তিনি কি পরিমাণ ক্ষমতাবান, কি আছে যা করতে পারেন না। তিনি কি পরিমাণ দয়ালু, কত কি করেন না। মানুষকে কিভাবে মানুষ রাখতে হয় তিনি জানেন, কখনো কঠোর হয়ে, কখনো সদর হয়ে। মানুষকে বৃত্তের মধ্যে সীমাবদ্ধ করে রাখেন। নিজের জীবনে সেই কালো অধ্যায়ের প্রতি কখনো এত ঘৃণা, এত অনুশোচনা অনুভব করেনি যতটা এই মুহূর্তে করছিল। কেন, কেন আমি কেন এখানে আসতাম? কেন কিনতাম আমি মেয়েদেরকে? কেন গুনাহের উপলব্ধি আমার মাঝে জাগত না? রাস্তার পাশে বসে দুই হাতে মাথা চেপে ধরে আর্তনাদ করে ও। আমি যখন সব ছেড়ে দিয়েছি, তাহলে তাহলে কেন এখন এই ব্যথা, এই যন্ত্রণা কেন অনুভব করছি? আমি জানি, জানি নিজের সব আমলের জবাব দিতে হবে, কিন্তু সেই হিসাব এখানে এমনভাবে দিও না আল্লাহ। যে মেয়েকে আমি ভালোবাসি তাকে বাজারে এনে দাঁড় করিও না। কাঁদতে কাঁদতে থেমে যায়। কোথায় হওয়া স্বীকারোক্তি, কোথায় হচ্ছে ভালোবাসা? গলি দিয়ে যাতায়াত করা মানুষদের দিকে তাকিয়ে অবিশ্বাস্য ভঙ্গিতে বিড়বিড় করে, আমি কি, আমি ওকে ভালোবাসি? অজানা এক তরঙ্গ মাথা থেকে পা পর্যন্ত বয়ে যায়। এই যন্ত্রণা কি শুধু এই কারণে হচ্ছিল যে আমি ইমামাকে? উপর দিয়ে ছায়া ভেসে গেল। তাহলে এইটা আমার অনুশোচনা না, অন্য কিছু। ওর মনে হলো এখান থেকে আর কখনোই উঠতে পারবে না। তার মানে এটা অনুশোচনা না, ভালোবাসা, যার পেছনে আমি ছুটছি। ওর কাছে নিজের শরীর বলির মতো মনে হলো। ইমামা ফাঁসির দড়ি না, মনের অসুখ। তখন ওর গাল গড়িয়ে চোখের পানি ঝরছে। মেয়েটাকে এই বাজারে খুঁজতে গিয়ে আমার পা এর জন্য কাঁপছিল যে আমি ওকে নিজের হৃদয়ের মাঝে খুব উঁচু জায়গাতে রেখেছি, এমন জায়গায় যেখানে নিজেও উপলব্ধি করতে পারছিলাম না। চেকম্যাট। 150+ আইকিউ লেভেলের সেই পুরুষ মুখ থুবড়ে পড়েছে। আবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল ও। কোন ক্ষত নতুন করে ব্যথা দিচ্ছে?
এই যন্ত্রণার নাম কি, যা শ্বাস নিতে দিচ্ছে না? আয়না ওকে কোথায় কি দেখাচ্ছে? বিবেক ওকে কি মনে করিয়ে দিচ্ছে? কি কেড়ে নিতে চায়? সেখান থেকে উঠে হাঁটা শুরু করে, কাঁদতে কাঁদতে, নিয়ন্ত্রণহীনভাবে। আশেপাশে তাকিয়ে থাকা মানুষের চাহনি পরোয়া করে না। নিজের সত্তার উপর এত ঘৃণা এর আগে কখনো অনুভব করেনি যতটা এখন করছিল। রেড লাইট এরিয়া ওর জীবনের সবচেয়ে কালো অধ্যায়। এমন কালো অধ্যায় যা ও খুবলে নিজের জীবন থেকে উপড়ে ফেলতে পারছে না। আবারও তা ওর জীবন এসে দাঁড়িয়েছে। কয়েক বছর আগে এখানে কাটানো রাতগুলো অশুভ ছায়ার মতো তাড়া করছে, যা থেকে পালাতে পারছে না। আর এখন যে ভয় ওর মাঝে বাসা বেঁধেছিল সেইটা যদি হতো, যদি ইমামা সত্যিই বাজারে থাকতো। শোনোবার ইমামা হাসিম না, কিন্তু অন্য কেউ। ওর মাথা ব্যথা বেড়ে যায়, মাইগ্রেন খারাপের দিকে যাচ্ছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে আসে। গাড়ির হর্ন, রেড লাইটের আলো ওর ব্যথা বাড়িয়ে তুলছে। মস্তিষ্ক অন্ধকারে ডুবতে শুরু করে। বিড়বিড় করে কিছু বলল, অপর এক কণ্ঠ উত্তরে কিছু বলল। সালারের মস্তিষ্ক ধীরে ধীরে কাজ করতে শুরু করে। বহুকালের ক্লান্তি কাটিয়ে মস্তিষ্ক কণ্ঠগুলো চেনার চেষ্টা করে। খুব ধীরে ধীরে চোখ মেলল। অবাক হয়নি, এখানেই থাকার কথা। ও হসপিটাল বা ক্লিনিকের ক্যাবিনের বিছানায়। একটু দূরে থাকা ফুরকান অন্য একজন ডক্টরের সাথে মৃদু আওয়াজে কথা বলছিল। সালার একটা লম্বা শ্বাস নেয়। ফুরকান আর অন্য ডক্টরের কথার ফাঁকে মাথা ঘুরিয়ে ওকে দেখে কাছে আসে। ও আবার চোখ বন্ধ করে নেয়। চোখ খোলা রাখতে কষ্ট হচ্ছিল। ফুরকান কাছে এসে আলতো করে ওর বুকে হাত রাখে। এখন কেমন লাগছে সালার? সালার চোখ মেলে, হাসতে চেষ্টা করেনি। কয়েক মুহূর্ত শূন্য মস্তিষ্ক নিয়ে ফুরকানের দিকে তাকিয়ে থাকে। ফাইন, তারপর বলে। অন্য ডাক্তার ওর পালস চেক করে। সালার আবার চোখ বন্ধ করে নেয়। ফুরকান আর অন্য ডাক্তার আবার কথা বলছিল। তাদের কথোপকথন মোটেও আগ্রহ নেই ওর। সেই মুহূর্তে আত্মে কোনো কিছুতে আগ্রহ অনুভব করছিল না। বাকি সব আগের মতোই ছিল। অপরাধবোধ, অনুশোচনা, আকিফ, সুনবর, ইমামা, রেড লাইট এরিয়া, সব কিছুই। ওর মন বলছিল এখনই যদি জ্ঞান না ফিরত। তো সালার সাহেব, এখন বিস্তারিত কথা বলা যাক আপনার সাথে। ফুরকানের গলা শুনে ও চোখ মেলে। ফুরকান বিছানার কাছে থাকা একটা টুলসের ওপর বসছে। অন্য ডাক্তার রুম থেকে বেরিয়ে গেছে। সালার পা ভাঁজ করার চেষ্টা করলো। মুখ থেকে অস্ফুট গোঙানি বের হয়। হাঁটু আর গোড়ালিতে প্রচণ্ড ব্যথা লাগে। পায়ের ওপর কম্বল দেওয়া, তাই অবস্থা দেখতে পারছে না, কিন্তু বুঝতে পারছে হাঁটু গোড়ালি ব্যান্ডেজ করা। পরনে নিজের পোশাকেও নেই, হসপিটালের রোগীদের পোশাক। কি হয়েছে? সালার ব্যথায় কোকিয়ে পা সোজা করে বলল, স্প্রেইন অ্যাঙ্কাল। তোমার গোড়ালি মচকে গেছে। দুই হাঁটু আর উরুতে ক্র্যাচ লেগে ফুলে উঠেছে, তবে ভাগ্যক্রমে ফ্র্যাকচার হয়নি। বাহু আর কনুইতে কিছু ব্রুস্ট। সৌভাগ্যক্রমে আবারও কোনো ফ্র্যাকচার নেই। মাথার বাঁ দিকে ছোট একটা কাট, সামান্য ব্লিডিং, তবে সিটি স্ক্যান অনুযায়ী সিরিয়াস কোনো ইনজুরি নেই। বুকে ঘর্ষণজনিত কারণে অল্প কিছু আঁচড় লেগেছে। যতদূর প্রশ্ন রইল কি হয়েছে, সেটা তুমি বলবে কি হয়েছে। ফুরকান একজন পেশাদার ডক্টরের মতো বলল। সালার চুপচাপ তাকিয়ে আছে। প্রাথমিক ধারণা ছিল মাইগ্রেনের মারাত্মক অ্যাটাকের কারণে তুমি বেহুশ হয়ে গেছো, কিন্তু পরে চেক আপ করে বুঝলাম এমন না, কেউ তোমার উপর হামলা করেছিল। ফুরকান গম্ভীর হয়ে জিজ্ঞেস করছে। সালার একটা লম্বা শ্বাস টেনে মাথা নিচু করে নেয়। তুমি আমার কাছে কিভাবে পৌঁছালে? মানে আমি এখানে কিভাবে এলাম? আমি তোমার মোবাইলে কল করেছিলাম। তোমার বদলে অন্য লোক কল রিসিভ করে। সে তখন ফুটপাতে তোমার পাশে ছিল, তোমার জ্ঞান ফেরানোর চেষ্টায়। সে আমাকে তোমার অবস্থার কথা জানায়। লোকটা ভালো মানুষ। আমি তাকে পরামর্শ দিই ট্যাক্সি দিয়ে তোমাকে আশেপাশের কোনো হসপিটালে নিয়ে যেতে। সে নিয়ে যায়। আমি ওখানে পৌঁছাই, এরপর এখানে নিয়ে আসি। এখন কয়টা বাজে? সকাল 6টা। সামির তোমাকে রাতে পেন কিলার দিয়েছে, তাই এই পর্যন্ত ঘুমিয়েছিলে। বলতে বলতে ফুরকান টের পায় সালার শুনতে ইচ্ছুক না। ওর চোখ জুড়ে এক অদ্ভুত শীতলতা, এমন কিছু যেন ফুরকান কোনো তৃতীয় ব্যক্তির অবস্থা সম্পর্কে বলছে ওকে। তুমি আমাকে আবারও। ফুরকানকে চুপ থাকতে দেখে সালার বলে, চোখ বন্ধ করে গুছিয়ে নেয় কি বলতে চায়। মস্তিষ্কের উপর জোর দেয়। হ্যাঁ, তুমি আমাকে কোনো ট্রানকুলাইজার দাও। আমি অনেকক্ষণ ঘুমাতে চাই। অবশ্যই ঘুমাবে, কিন্তু বলবে তো কি হয়েছিল? কিছু না। সালার নিষ্প্রভ হয়ে বলে, মাইগ্রেন, এরপর ফুটপাতে পড়ে যায়, যার কারণে আঘাত লেগেছে। ফুরকান মনোযোগ দিয়ে ওর দিকে তাকায়। কিছু খেয়ে নাও। না, ক্ষুধা নেই।
তুমি শুধু কোনো ট্যাবলেট ইনজেকশন যাই হোক দাও, আমি খুব ক্লান্ত। ইসলামাবাদে তোমার পরিবারের কাছে। সালার কথা শেষ করতে দিল না। তাদেরকে খবর দিও না। ঘুম থেকে উঠে আমি ইসলামাবাদ যাব। এই অবস্থায়? তুমি বলছো আমি ঠিক আছি। ঠিক আছো, কিন্তু এত না। 2-4 দিন বিশ্রাম করে লাহোর, তারপর যেও। ঠিক আছে, তবে পাপা আর মাম্মিকে খবর দিও না। ফুরকান অবোধ ভঙ্গিতে তাকায়। কপালে ভাঁজ পড়ে। আচ্ছা, আর কিছু? ট্রানকুলাইজার? ভাবতে ভাবতে ফুরকান ওকে দেখতে থাকে। আমি কি তোমার সাথে থাকবো? ফায়দা? আমি এখনই ঘুমিয়ে পড়ব। তুমি যাও, উঠে কল করব। সালার হাত দিয়ে চোখ ঢেকে নেয়। এত রূঢ়তা আর শীতলতা ফুরকানকে কিঞ্চিত চিন্তায় ফেলে। ওর আচরণ বেশ অস্বাভাবিক। সামিরের সাথে কথা বলেছি, কিন্তু ট্রানকুলাইজার চাইলে আগে কিছু খেতে হবে। ফুরকান ওঠার সময় সোজাসাপটা বলল। সালার চোখ থেকে হাত সরায়নি। পরের বার যখন ওর চোখ খুলে তখন প্রায় সন্ধ্যা। রুম খালি, কেউই নেই। শারীরিকভাবে সকালের চেয়ে বেশি ক্লান্ত বোধ করছে। পায়ের ওপর থেকে কম্বল ফেলে বাম গোড়ালি আর হাঁটুর তীব্র ব্যথা উপেক্ষা করে পা ভাঁজ করে। নিজের ভেতরে অদ্ভুত দমবন্ধ অনুভব টের পায়। এমন দমবন্ধ যেন কেউ বুক চেপে ধরে রেখেছে। শুয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। এরপর হঠাৎ কিছু মনে পড়ায় উঠে বসে। সালার হোটেলে ফিরে নিজের জিনিসপত্র প্যাকিং করছিল, এমন সময় দরজায় টোকা পড়ে। দরজা খুলে ফুরকানকে দেখে অবাক হয়। আশা করেনি এত দ্রুত ও নাগাল পেয়ে যাবে। আজব মানুষ সালার তুমি। ফুরকান ওকে দেখা মাত্র রাগ নিয়ে বলল, এভাবে কেউ না বলে স্বামীর ক্লিনিক থেকে এসে আমাকে চিন্তায় ফেলে দিয়েছিলে। তার ওপর ফোন অফ করে রাখা। সালার কিছু বলল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাগের কাছে এসে জিনিসপত্র প্যাক করতে থাকে। তুমি চলে যাচ্ছ? ফুরকান ব্যাগ দেখে চমকায়। হ্যাঁ, সালার এক সপ্তাহে উত্তর দেয়। কোথায় যাবে? ইসলামাবাদ। সালার ব্যাগের জিপ বন্ধ করে বিছানায় বসে। না। ফুরকান ওর সামনের সোফায় বসে। তাহলে? করাচি যাচ্ছি। কেন? ফ্লাইট আমার। প্যারিসের? হ্যাঁ, 4 দিন পর তোমার ফ্লাইট। এখন গিয়ে কি করবে? তাহলে সামিরের অনুমান ঠিক। ওর চেহারার অভিব্যক্ত ভীষণ অচেনা লাগছে। কাজ আছে আমার ওখানে। কী কাজ আছে? উত্তর দেওয়ার পরিবর্তে চুপ করে থাকে ও। ফুরকান সাইকোলজিস্ট না, তবুও বিপরীত সে মানুষটার চোখ পড়তে কোনো অসুবিধা হচ্ছিল না। ওর চোখে কিছুই নেই, শীতলতা ছাড়া। যেন কাউকে চেনে না ও, নিজেকেও না, অন্য কাউকেও না। ও যে ডিপ্রেসড, ফুরকানের তাতে কোনো সন্দেহ রইল না। কিন্তু এই ডিপ্রেশন ওকে কোথায় নিয়ে যাচ্ছে ফুরকানের তা অজানা। তোমার আসলে সমস্যা কি সালার? জিজ্ঞেস না করে থাকতে পারল না। সালার থমকে ছিল। কাজ ঝাঁকিয়ে বলল, কোনো সমস্যা নেই। তাহলে এইসব? তুমি জানো আমার মাইগ্রেন আছে। মাঝে মধ্যে এমন হয়ে যায় আমার সঙ্গে। আমি একজন ডাক্তার সালার। ফুরকান গভীর হয়ে বলল, মাইগ্রেন সম্পর্কে আমার চেয়ে ভালো কেউই জানে না। এইসব মাইগ্রেনের জন্য হয়নি। তাহলে তুমি বলো আর কী কারণ হতে পারে? সালার পাল্টা প্রশ্ন করে। কোনো মেয়ে নিয়ে সমস্যা? সালার চোখের পলক ফেলতে ভুলে যায়। ফুরকান কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? হ্যাঁ। ওর জানা নেই? না, কেন বলেনি? কারোর সাথে ইনভলভ তুমি? নিজের আন্দাজ সত্য হওয়ায় যেন ফুরকানের বিশ্বাস হচ্ছিল না। হ্যাঁ। ফুরকান অনেকক্ষণ চুপ করে ওর দিকে তাকিয়েছিল, যেন নিজের অবিশ্বাসের উপর কাবু পাওয়ার চেষ্টা করছে। কার সাথে ইনভলভ তুমি? তুমি ওকে চিনবে না। বিয়ে করতে পারোনি ওকে? সালার কিছুক্ষণ চুপ থেকে বলে, করে ফেলেছিলাম। ওর কণ্ঠের আঁচ ছিল। বিয়ে হয়ে গিয়েছিল? ফুরকান আবারও বিশ্বাস করতে পারল না। হ্যাঁ। তাহলে? তালাক হয়ে গেছে? না। তো? সালারের কাছে সামনে বলার মতো কিছু ছিল না। তো ব্যাস? তো ব্যাস কি? সালার মাথা নিচু করে ডান হাতের হৃদয় রেখার উপর বাঁ হাতের আঙুল নাড়াতে থাকে। ওর নাম কি? ফুরকান ওকে জিজ্ঞেস করল। সালার রেখার উপর আঙুল বোলাতে বোলাতে চুপ থাকে অনেকক্ষণ। এরপর বলে, ইমামা হাশিম। ফুরকানের শ্বাস বহাল হয়। এখন বুঝতে পারে তার ছোট মেয়েকে সালার কেন গাদা গাদা উপহার দেয়। গত কয়েক বছর ধরে যখন থেকে ওর সাথে পরিচয় হয়েছে, বাড়িতে আসা যাওয়া শুরু হয়েছে, তখন থেকে সালার ইমামার বন্ধুত্ব গড়ে ওঠে। পাকিস্তান থেকে চলে গেলেও ইমামার জন্য কিছু না কিছু পাঠাতে থাকে। কিন্তু ফুরকান প্রায় একটা বিষয় অবাক হতো, সালার কখনো ইমামার নাম ব্যবহার করতো না। নিজ থেকে কথা বললেও নাম ছাড়া সম্বোধন করত। ফুরকান কয়েকবার বিষয়টা টের পেলেও অগ্রাহ্য করেছে, কিন্তু ইমামা হাশিমের নাম শুনে বুঝল
কেন তার মেয়ের নাম ধরে ডাকত না সালার? সালার থেমে থেমে অসংলগ্ন বাক্য ম্লান কণ্ঠ নিয়ে নিজের আর ইমামার ব্যাপারে বলছিল। ফুরকান স্তব্ধ হয়ে তা শুনতে থাকে। সব খুলে বলে যখন চুপ হয় ও, তখন অনেকক্ষণ পর্যন্ত ফুরকানও কিছু বলতে পারে না। বুঝতে পারছিল না কী বলবে, সান্ত্বনা দেবে নাকি অন্য কিছু, কোনো পরামর্শ। তাকে ভুলে যাও, অবশেষে বলেই ফেলল। নিজেকে বলো ও যেখানেই থাকুক ভালো আছে, নিরাপদ আছে। এমন ভাবা জরুরি না যে ওর সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে। হতে পারে ও সম্পূর্ণ নিরাপদে আছে। ফুরকান বলতে থাকে, তুমি ওকে সাহায্য করেছো যতটা তোমাকে দিয়ে হয়েছে। অনুশোচনা থেকে নিজেকে মুক্ত করো। আল্লাহ মানুষের সাহায্যের জন্য আছেন। তোমার পরে হওয়া ও আরও ভালো কাউকে খুঁজে পেয়েছে। তুমি কেন এসব ভুল আন্দাজ করে বসে আছো? আমার মনে হয় না জালালের সাথে বিয়ে না হওয়ার কারণ তুমি ছিলে। যতটুকু জালালের ব্যাপারে বললে, তাতে আমার অনুমান ছেলেটা কোনো অবস্থাতে ইমামাকে বিয়ে করতো না। তাতে তুমি মাঝখানে না এলেও চেষ্টা করলেও। যতদূর ইমামাকে তালাক না দেওয়ার বিষয় রইল, তবে ওর উচিত ছিল তোমার সঙ্গে আবার যোগাযোগ করা। করলে তুমি অবশ্যই তালাক দিয়ে দিতে। এই ব্যাপারে তোমাকে দিয়ে ভুল হয়েছে, তবে আল্লাহ তোমাকে মাফ করে দেবেন, কারণ তুমি অনুতপ্ত। আল্লাহর কাছে মাপ চাইছো, এইটাই যথেষ্ট। কিন্তু এভাবে ডিপ্রেশন ভুগে কি হবে? ও নীরবতা দেখে ফুরকানের মাঝে আশা জাগে, হয়তো চেষ্টা ফলস্বরূপ হচ্ছে। কিন্তু লম্বা পরামর্শের পর যখন চুপ হয়, সালার উঠে নিজের ব্রিফকেস খুলতে থাকে। কি হয়েছে? ফুরকান জিজ্ঞেস করল। আমার ফ্লাইটে টাইম হচ্ছে। ও ব্রিফকেস থেকে কাগজপত্র বের করছিল। ওকে আর কি বলা যায়, ফুরকানের মাথায় আসে না। গত কয়েক বছরে সালার বহুবার পাকিস্তানে যাওয়া আসা করেছে, কিন্তু কখনো ফেরার পথে এ ধরনের অনুভূতির মুখোমুখি হয়নি যা এবার হচ্ছিল। প্লেন টেক অফ করার সময় এক অদ্ভুত শূন্যতা নিজের মাঝে অনুভব করে। প্লেনে জানালা দিয়ে বাইরে উকি দেয়। এই বিস্মিত প্রান্তের কোথাও না কোথাও ইমামা হাসিবের নামের মেয়েটা আছে। এখানে থাকলে কখনো কোথাও কোনোভাবে হয়তো দেখা হয়ে যেত ওদের। ইমামাকে পাওয়া যেত, অথবা এমন কাউকে খুঁজে পাওয়া যেত যে ইমামাকে চেনে। কিন্তু এখনও যেখানে যাচ্ছে সেখানের কোথাও ইমামা হাসিম নেই। কোনো কাকতালীয় ঘটনা ওদেরকে মুখোমুখি করতে পারবে না। আবারও সব ইচ্ছেকে পেছনে ফেলে দীর্ঘ সময়ের জন্য চলে যাচ্ছিল ও। জীবনে কতবার এভাবে ইচ্ছেদের মাটি চাপা দিয়ে চলে যেতে হবে? 10 মিনিট পর পানির সাথে ট্রানকুইলাইজার গোলার সময় অনুভব করে জীবনের কোথাও দাঁড়িয়ে নেই ও। কখনো দাঁড়াতেও পারবে না কোথাও, কখনো পায়ের নিচে মাটি অনুভব করবে না। 7 তলার উপরের অ্যাপার্টমেন্টের দরজা খোলার সময় ভেতর থেকে কেউ বলে ওঠে, ওখানে আসতে চায়নি ও, অন্য কোথাও যেতে চেয়েছিল। কিন্তু কোথায়? অ্যাপার্টমেন্টের দরজা লক করে লাউঞ্জের টিভি অন করে। সিএনএনে নিউজ বুলেটিন সম্প্রচার হচ্ছে। জুতা আর জ্যাকেট খুলে একপাশে ফেলে রিমোট নিয়ে সোফায় শুয়ে পড়ে। শূন্য মস্তিষ্কে চ্যানেল বদলাতে গিয়ে এক চ্যানেল থেকে ভেসে আসা আওয়াজ ওকে থামায়। একজন বিখ্যাত শিল্পক গজল গাইছেন। मेरी जिंदगी तो फिराक है, वो अज़ल से दिल में बाकी सही, वो निगाह शौक से दूर है, रगे जान से लग करे सही। অর্থাৎ আমার জীবন বিচ্ছেদে ভরপুর, সে চিরকাল আমার হৃদয়ে থাকুক। সে তৃষ্ণার্ত চোখ থেকে দূরে থেকেও রয়েছে আমার প্রতিটি হৃদস্পন্দন জুড়ে। রিমোট বুকের উপর রেখে দেয়। শিল্পীর কণ্ঠ খুব সুন্দর, অথবা হয়তো সে ওর অনুভূতিকে বাক্যে রূপ দিচ্ছিল। हमें जान देनी है एक दिन, वो किसी तरह, वो कहीं सही, हमें आप खींचे दरपार, जो नहीं कही तो हमी सही। প্রাণ দিতে হবে একদিন আমাকে, তা যেখানে হোক, যে করেই হোক। আমাকে টানুন আপনার দরবারে, কেউ না থাকলেও আমাকে রাখুন। শায়রি, ক্লাসিক্যাল মিউজিক, পুরনো ফিল্ম আর ইনস্ট্রুমেন্ট মিউজিকের মূল্য বিগত কয়েক বছর থেকে উপলব্ধি করছিল। পেছনে বহু বছর ওর সঙ্গীত পছন্দকে অনেক উপরে তুলেছে। না হলে ও শুনবে উর্দু গজল? স্বপ্নেও ভাবেনি। सरे तूर हो, सरे हशर हो, हमें इंतज़ार कबूल है, वो कभी मिले, वो कहीं मिले, वो कभी सही, वो कहीं सही। সিনাহের চূড়ায় হোক বা হাসরের ময়দানে, আমার পক্ষ থেকে অপেক্ষা কবুল। সে কখনো মিলুক, কোথাও মিলুক, তা যেখানে হোক, যেভাবে হোক। আবার ইমামার কথা মনে পড়ে যায়। এটা সব সময় হয়। প্রথমে শুধু একাকিত্বে মনে পড়তো, তারপর ভিড়ের মাঝে। সালার ভালোবাসাকে এতদিন অনুশোচনা ভেবেছিল। না হো উন পে जो मेरा बस ना सही, कि ये आशिकी है
हवस नहीं। मैं उन्हीं का था, मैं उन्हीं का हूँ। वो मेरा नहीं তো না সহি। তার ওপর আমার অধিকার নেই, এটাকে ভালোবাসা বলে, লালসা নয়। আমি তারই ছিলাম, আমি তারই আছি। সে আমার না হলে না হোক। হঠাৎ সোফা থেকে উঠে জানালার কাছে যায় ও। সাততলার উপরে দাঁড়িয়ে আলোর মাঝেও অন্ধকার অনুভব করতে পারছিল। অদ্ভুত বিভীষিকা যা বাইরে চলছে, অদ্ভুত দোটানা যা ভেতরে চলছে। जो है फैसला वो सुनाइए, उससे हसर पार न उठाइए। जो करेंगे आप सितम वहाँ, वो अभी सही, वो यही सही। সিদ্ধান্ত যাই হোক তা ঘোষণা করুন, সেসব হাসরে না তুলুন। যে আঘাত তখন করবেন তা এখন করুন, এখানেই করুন। ওখানে দাঁড়িয়ে জানালার কাছ দিয়ে মিটমিট করে জ্বলতে থাকা আলোর দিকে তাকিয়ে নিজের ভেতরে প্রবেশের চেষ্টা করে ও। আমি কোনো মেয়েকে ভালোবাসবো প্রশ্নই ওঠে না। কিছু বছর আগে প্রায় বলা এই বাক্য মনে পড়ে যায়। বাইরের অন্ধকার ঘনীভূত হয়ে আসছে, ভেতরের যন্ত্রণাও বেড়ে যাচ্ছে। পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে নিল। কিছুক্ষণ পর মাথা তুলে আবার জানালার বাইরে তাকায়। মানুষের কর্তৃত্ব কোথায় শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হয়। ডিপ্রেশনের আরেকটা ঢেউ। বাইরের মিটমিট করে জ্বলতে থাকা আলো নিভে যাচ্ছে। उसे देखने की जो लो लगी तो नसीर देख ही लेंगे हम। वो हजार आँख से दूर हो, वो হাজার পর্দা নাসিন সহি। তাকে দেখার যে বাসনা জেগেছে আমি নাসির দেখেই ছাড়ব। সে হাজার চোখ থেকে দূরে থাক, হাজার পর্দার ঢেকে রাখুক নিজেকে। সালার ঘুরে স্ক্রিনের দিকে তাকায়। শিল্পী থেমে থেমে বারবার শেষ শ্লোকটা গাইছেন। যন্ত্রের মতো এসে সোফায় বসে ও সেন্ট্রাল টেবিলে রাখা ব্রিফকেস খুলে ভেতর থেকে ল্যাপটপ বের করে। তাকে দেখার যে বাসনা জেগেছে আমি নাসির দেখেই ছাড়ব। সে হাজার চোখ থেকে দূরে, হাজার পর্দা ঢেকে রাখুক নিজেকে। শিল্পী গাইছে, ওর আঙুল ল্যাপটপের ওপর বিদ্যুৎ গতিতে পদত্যাগপত্র লেখায় ব্যস্ত। রুমে গজলের আওয়াজ ম্লান হয়ে আসছে। পদত্যাগপত্রের প্রতিটি লাইন ওর সত্তার নিশ্চলতার ছায়া দূর করে দিচ্ছিল। যেন কোনো জাদুর ঘোর থেকে মুক্ত হচ্ছে, যেন কোনো তদবির চলছে। ক্যারিয়ারের এই স্টেজে দাঁড়িয়ে এমন আহাম্মকের মতো সিদ্ধান্ত শুধু তুমিই নিতে পারো। সালার চুপচাপ করে ফোনে বাবা সিকান্দার ওসমানের কথা শুনছিল। এত ভালো পোস্ট কেন ছাড়ছো, তাও হুট করে? আর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললে এসে নিজের বিজনেস করো, ব্যাংকে গিয়ে কী লাভ? সিকান্দার ওসমান ছেলের সিদ্ধান্তে রেগে গেলেন। আমি পাকিস্তানে কাজ করতে চাই, তাই জব ছেড়ে দিয়েছি। বিজনেস করতে পারবো না। ব্যাংকের অফার অনেক দিন থেকেই পড়ে আছে। তারা আমাকে পাকিস্তানে পোস্ট করতে রাজি, তাই আমিও রাজি হয়ে গেছি। সব প্রশ্নের উত্তর এক কথায় দিয়ে দেয় ও। ব্যাংকে জয়েন করার দরকার নেই, এসে আমার সাথে কাজ করো। না পাপা, আমাকে জোর করবেন না প্লিজ। তাহলে ওখানেই থাকো, পাকিস্তানে আসার মানে কি? আমি এখানে থাকতে পারছি না। দেশপ্রেমের অসুখ ধরা পড়েছে তোমার? না। তাহলে? আপনাদের কাছে থাকতে চাই আমি। প্রসঙ্গ বদলে ফেলল ও। যাই হোক, এই সিদ্ধান্ত যদিও আমাদের জন্য নাওনি। সিকান্দার ওসমানের সুর নরম হয়। সালার চুপ করে রইল। সিকান্দার ওসমানও কিছুক্ষণ চুপ করে রইলেন। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছ, আমি এখন বললেও লাভ হবে না। ঠিক আছে, আসতে চাইছো আসো, কয়েক বছর ব্যাংকে কাজ করে দেখো, কিন্তু ইচ্ছে আছে আমার সাথে বিজনেস দেখবে। সিকান্দার ওসমান আত্মসমর্পণ করে বললেন, তোমার তো পিএইচডি করার ইচ্ছে ছিল, তার কি হলো? এখন স্টাডি কন্টিনিউ করতে চাইছি না, হয়তো কয়েক বছর পর পিএইচডির জন্য আসবো, হতে পারে করবই না। মধ্যম আওয়াজে বলল ও। তুমি সেই স্কুলের জন্য আসছো? সিকান্দার ওসমান হুট করে বললেন। হয়তো। তার ভাবনায় বাধা দেয় না ও। তিনি স্কুলকে ওর ফিরে আসার কারণ ভেবে নিলেও অসুবিধা নেই। আরেকবার ভেবে দেখো সালার। সিকান্দার ওসমান না বলে থাকতে পারল না। অনেক কম মানুষ আছে তোমার মতো ক্যারিয়ারে সুযোগ করতে পারে। তুমি কি শুনছো? জি। শুধু একটা শব্দ বলল ও। বাকিটা তুমি ম্যাচিওর, নিজের সিদ্ধান্ত নিতে পারো। শেষ কথা বলে ফোন রেখে দিলেন তিনি। সালার ফোন রেখে অ্যাপার্টমেন্টের দেয়ালে চোখ বোলায়। 18 দিন পর ওকে এই অ্যাপার্টমেন্ট চিরদিনের জন্য ছেড়ে দিতে হবে।